ভারতের মূল লক্ষ্য হল বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রাখাইনকে স্থিতিশীল রাখা, একই সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব দুর্বল করা। এই ভূরাজনৈতিক খেলার কেন্দ্রে রয়েছে রোহিঙ্গা ইস্যু, যা মায়ানমারের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক সার্বভৌমত্বের ভবিষ্যৎকেও প্রভাবিত করবে। মিয়ানমারের এই যুদ্ধ কেবল একটি দেশের অভ্যন্তরীণ সংঘাত নয়, এটি পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের ভূরাজনৈতিক ভারসাম্যকে বদলে দিতে পারে। স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ ধারাবাহিক মিয়ানমারের গৃহযুদ্ধ ও সম্ভাব্য রাষ্ট্র গঠন এর তৃতীয় পর্বে। গত দুটি পর্বে আমরা মিয়ানমারের চলমান সংঘাতের গভীরে প্রবেশ করেছিলাম, কিন্তু আজ আমরা এমন এক ভবিষ্যতের দিকে চোখ রাখব যা শুধু মিয়ানমার নয়, আমাদের বাংলাদেশ এবং গোটা অঞ্চলের জন্য এক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। মিয়ানমারের অভ্যন্তরে কি ঘটছে, কারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে প্রস্তুত এবং এর ফলে বাংলাদেশের জন্য কি ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, এই সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে। প্রস্তুত থাকুন, কারণ এই পরিস্থিতি আমাদের কল্পনার চেয়েও জটিল। 2025 সাল এই মুহূর্তে দেশটি এক অদ্ভুত রাজনৈতিক ও সামরিক বিভাজনের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের 42 ভাগ ভূখণ্ড এখন জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে, 37 ভাগ এলাকা প্রতিনিয়ত সংঘর্ষে উত্তাল, আর সেনা জান্তার হাতে আছে মাত্র 21 ভাগ ভূখণ্ড, তাও কেবল কেন্দ্রীয় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো, অর্থাৎ নেইপিদু, ইয়াঙ্গুন মেট্রো আর মান্দালয় করিডোর, এইটুকুই তাদের মূল ক্ষমতা। আরাকান আর্মি, চীন ব্রাদারহুড অ্যালায়েন্স, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, কারেন্ট ন্যাশনাল লিবারেশন আর্মি এবং থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এর মতো গোষ্ঠীগুলো এখন মিয়ানমারের পশ্চিম, উত্তর ও পূর্বাঞ্চলের বিশাল অংশ শাসন করছে। এদের শক্তি বৃদ্ধির পেছনে যেমন বিদেশি সমর্থন রয়েছে, তেমনি স্থানীয় জনগোষ্ঠীর সমর্থনও রয়েছে। প্রথমে আমরা কথা বলবো রাখাইন রাজ্য নিয়ে, যা স্বাধীনতার দৌড়ে সবচেয়ে এগিয়ে। রাখাইনে 17টি টাউনশিপের মধ্যে 14টি এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। শুধু সিত্তে, কিয়াউকফিউ আর মানাউং দ্বীপ এখনও জান্তার হাতে, তাও সেখানে সংঘর্ষ চলছে। আরাকান পিপলস অথরিটি নামে এক ধরনের স্বশাসন ব্যবস্থা চালু করেছে। তারা সীমান্ত ট্যাক্স পোস্ট বসিয়েছে, নিজস্ব আদালত ও পুলিশ বাহিনী তৈরি করেছে। তাদের এই কাঠামো স্থানীয় বৌদ্ধ রাখাইন জনগোষ্ঠীর সমর্থন পেয়েছে। তবে রোহিঙ্গা ইস্যু নিয়ে তারা জটিল অবস্থানে। যদিও তারা নিরাপদ এলাকা নিশ্চিত করার কথা বলছে, কিন্তু জাতীয় ঐক্য সরকার এবং পশ্চিমা মহল এতে খুশি নয়। 2020-21 সালে আমেরিকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা এর মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে, যা পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। রাখাইনের স্বাধীনতার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ তাদের আছে সরাসরি সমুদ্রপথ। সিত্তোয়ে, কিয়াউকফিউ এবং ক্যাপ্টেন বন্দরগুলো একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের কালাদান মাল্টি মোডাল ট্রান্সপোর্ট প্রকল্পও সিত্তোয়ে বন্দরের উপর নির্ভরশীল। 2019 সালের অপারেশন সানরাইজ এর পর ভারত ও আরাকান আর্মির মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে, যা এই প্রকল্পে বাধা দিচ্ছে না। ভারত ও চীনের সমর্থন তাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। রাখাইনে ঠিক উত্তরে রয়েছে চীন রাজ্য। চীন ব্রাদারহুড অ্যালায়েন্সের নিয়ন্ত্রণে থাকা এই রাজ্য তারা চীনল্যান্ড ইন্টারিম কাউন্সিল নামে একটি অন্তর্বর্তীকালীন শাসন পরিষদ গঠন করেছে। চীন রাজ্যের 85 থেকে 90 ভাগ জনগোষ্ঠী খ্রিস্টান এবং তাদের ধর্মীয় পরিচয়ই স্বাধীনতার আন্দোলনের মূল চালিকা শক্তি। তারা নিজস্ব ফেডারেল সংবিধানের খসড়া তৈরি করেছে এবং পশ্চিমা এনজিওগুলো তাদের নির্যাতিত খ্রিস্টান সংখ্যালঘু হিসেবে তুলে ধরে আর্থিক সহায়তা দিচ্ছে। চীন ব্রাদারহুড আরাকান আর্মির সাথে যৌথ সামরিক অভিযানে অংশ নিলেও তারা ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোতে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট অফ মায়ানমারকে বৈধ কেন্দ্রীয় সরকার হিসেবে মানে। কিন্তু চীন রাজ্যের স্বাধীনতার পথে সবচেয়ে বড় দুর্বলতা হল সমুদ্রপথের অভাব। এটি একটি ল্যান্ডলক রাজ্য, অর্থাৎ সমুদ্রবিহীন। বাণিজ্য, সামরিক রসদ ও আন্তর্জাতিক কূটনীতির জন্য তাদের হয় ভারত বা বাংলাদেশের উপর নির্ভরশীল হতে হবে।
ভারতের জন্য এটি একটি উদ্বেগের বিষয়, কারণ এটি মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উস্কে দিতে পারে। আর এই সমুদ্রপথের অভাবেই চীন রাজ্যের স্বাধীনতার সম্ভাবনাকে মারাত্মকভাবে দুর্বল করে দিচ্ছে। মিয়ানমারে শুধু রাখাইন আর চীন নয়, আরও অনেক অঞ্চলেই বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি জেট খনি এবং চীনা সীমান্ত বাণিজ্য পয়েন্ট নিয়ন্ত্রণ করে। কারেন্ট ন্যাশনাল লিবারেশন আর্মি মাওয়াওয়াদ্দি মাসুদ সেতু দখল করেছে এবং কাউথুলে ফেডারেল স্টেট প্রতিষ্ঠার দাবিতে অনড়। উত্তর শানে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এবং ইউনাইটেড ওয়াই স্টেট আর্মি নিজস্ব ওয়াই স্টেট চালাচ্ছে, যেখানে তারা ইউয়ান মুদ্রা ও চীনা মোবাইল নেটওয়ার্ক চালু করেছে। সাগাইং ম্যাগওয়েতে পিপুলস ডিফেন্স ফোর্স জান্তার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে। আরাকান আর্মি এখানে পিপুলস ডিফেন্স ফোর্সকে আর্টিলারি সহায়তা দিচ্ছে। তবে মনে রাখা জরুরি, এই গোষ্ঠীগুলো আপাতত সেনা জান্তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেও তাদের নিজেদের মধ্যকার সম্পর্ক অত্যন্ত জটিল ও ভঙ্গুর। আরাকান আর্মি এবং আরাকান রোহিঙ্গা সেলিব্রেশন আর্মি এর মধ্যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। আবার চীন ব্রাদারহুড এবং আরাকান আর্মি এর দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য ভিন্ন। এই অভ্যন্তরীণ বিভাজনগুলো মিয়ানমারের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো নিয়ে প্রশ্ন তুলে। মিয়ানমারের এই পরিস্থিতি কেবল তাদের অভ্যন্তরীণ সংকট নয়, প্রতিবেশী দেশগুলোর জন্য এক বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন পার্বত্য অঞ্চলগুলো তিনটি সম্ভাব্য ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের দিকে এগুচ্ছে, যা এই পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি। জম্মু খ্রিস্টান ফেডারেশন মিয়ানমারের চিন স্টেট, ভারতের মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর হিলস নিয়ে একটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র। এর প্রধান দুর্বলতা হল এটি ল্যান্ডলক অর্থাৎ সমুদ্রবিহীন। সিকি ককেসাস আপল্যান্ড রিপাবলিক, মিয়ানমারের কাচিন, কায়া, কাইন স্টেট এবং নর্দার্ন শান স্টেটের কিছু অংশ নিয়ে এটিও একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। এটিও ল্যান্ডলকড হওয়ায় এর টিকে থাকা কঠিন। আরাকান পার্বত্য বৌদ্ধ কনফেডারেশন, মিয়ানমারের রাখাইন স্টেট, ভারতের দক্ষিণ মিজোরামের লোংতলাই এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও খাগড়াছড়ি নিয়ে এই রাষ্ট্র গঠনের সম্ভাবনা সবচেয়ে প্রবল। এর মূল শক্তি হল নিজস্ব সমুদ্র বন্দর, যা একে একটি কার্যকর ও টিকে থাকার মতো রাষ্ট্রে পরিণত করবে। আর এখানেই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। যদি আরাকান আর্মি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও খাগড়াছড়িকে নিজেদের রাষ্ট্রের অংশে পরিণত করে, তাহলে বাংলাদেশ তার গুরুত্বপূর্ণ উচ্চভূমি, কৌশলগত পাহাড়ি অঞ্চল এবং সীমানা নিয়ন্ত্রণ হারাবে। ভারত এক্ষেত্রে আরাকান আর্মিকে সাহায্য করতে পারে, যাতে খ্রিস্টান অধ্যুষিত জেসিএফ সমুদ্র পথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এটি ভারতের জন্য লাভজনক, কারণ এতে একদিকে তারা খ্রিস্টান বিচ্ছিন্নতাবাদ ঠেকাতে পারবে, অন্যদিকে কালাদান করিডোর সুরক্ষিত হবে। রোহিঙ্গা প্রত্যাবর্ষণও এখানে এক গুরুত্বপূর্ণ ইস্যু। পশ্চিমারা রোহিঙ্গা কার্ড ব্যবহার করে আরাকান আর্মিকে চাপে রাখছে, যাতে তারা রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণে নমনীয় হয়। অন্যদিকে ভারতের মূল লক্ষ্য হল বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রাখাইনকে স্থিতিশীল রাখা, একই সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব দুর্বল করা। এই ভূরাজনৈতিক খেলার কেন্দ্রে রয়েছে রোহিঙ্গা ইস্যু, যা মায়ানমারের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক সার্বভৌমত্বের ভবিষ্যৎকেও প্রভাবিত করবে। মিয়ানমারের এই যুদ্ধ কেবল একটি দেশের অভ্যন্তরীণ সংঘাত নয়, এটি পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের ভূরাজনৈতিক ভারসাম্যকে বদলে দিতে পারে। মিয়ানমার কি ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত হবে, নাকি একটি দুর্বল কেন্দ্রীয় সরকারের অধীনে ফেডারেল ইউনিয়ন গঠন করবে? সময়ই তা বলে দেবে। তবে রাখাইন রাজ্যের স্বাধীনতার সম্ভাবনা সবচেয়ে বেশি, যা সমুদ্র পথের সুবিধা ও বিদেশি সমর্থন পাচ্ছে। কিন্তু এর সাথে জড়িয়ে আছে রোহিঙ্গা ইস্যু, আন্তর্জাতিক চাপ এবং প্রতিবেশী দেশগুলোর জটিল স্বার্থ। বাংলাদেশের জন্য এটি এক গভীর উদ্বেগের কারণ পার্বত্য চট্টগ্রাম হারানোর সম্ভাবনা এবং রোহিঙ্গা প্রত্যাবর্ষণের অনিশ্চয়তা আমাদের জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করবে। এই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি
আমাদের সকলের জন্য এক গভীর চিন্তার বিষয়। মিয়ানমারের এই সংকট নিয়ে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট করে জানান। এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরের পর্বে আমরা মিয়ানমারের এই সংকটের আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রভাব নিয়ে আরো গভীরে যাব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।